আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে নেই, অপরাধীদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। রাজধানী গুলশানে একজনকে গুলি করে হত্যা, জড়িতদের সন্ধানে মাঠে পুলিশ। স্পোর্টস সহ বিভিন্ন টিভি অনলাইনে অবৈধ ক্রীড়ার সম্প্রচার, ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় একথা বলেন তিনি। জানান, কোনো দাবিতেই ভোট বিলম্বিত করার পক্ষে নয় তার সরকার। রাজনৈতিক দলগুলো সীমিত আকারে সংস্কার চাইলে ডিসেম্বরে এবং বড় পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও নিশ্চয়তা দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের পরিকল্পনা নেই, তবে ওই দলের যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের বিচার হবে। এ সময় ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে টেলি সুমন নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত সুমনের নামে রাজধানীর একাধিক থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে। পুলিশ প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা সুমনের উপর অতর্কিত ৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলছে, দুই সন্ত্রাসী গ্রুপের অন্তর্দ্বন্দ্বের জেরে এই হামলা। ঘটনার সাথে জড়িতদের সন্ধানে নেমেছে পুলিশ। তার বিরুদ্ধে ৬টা মামলা আছে। আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো, এটা একটু সময় লাগবে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পরে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কালিয়াকৈরের হাটুরিয়া চালা বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে হাটুরিয়া চালা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে হামলা করে ডাকাত দল। ডাকাতদের হামলায় সজীব নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় স্থানীয়রা দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পরে পুলিশের সোপর্দ করে। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী সজীবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। সবশেষ আজ খালাস পেলেন ঘুষ লেনদেনের একটি মামলা থেকে। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারকের দেওয়া রায়ে সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই মিথ্যা মামলা করেছিল দুদক। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৬ সালে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এ মামলায় দীর্ঘ ১৭ বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, মামলায় সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেননি। মামলাটি ছিল পুরো মিথ্যা ও বানোয়াট। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ ১৭ বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। টর্ট আইনে যদি এরকম কোনো মিথ্যা মামলা হয় তাহলে তার প্রতিকার হিসেবে তার বিরুদ্ধে উপযুক্ত সিভিল রেমেডি হিসেবে
ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রেমিটেন্সের নামে করমুক্ত নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিপুল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসানের বিরুদ্ধে। কালো টাকা সাদা করতেই বিদেশ থেকে 721 কোটি টাকা রেমিটেন্স ফর্মে দেশে এনেছেন এই ব্যবসায়ী। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান বিষয়টির অবতারণা করেন, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের এক ব্যবসায়ী 730 কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেশে এনে প্রণোদনা ও কর সুবিধা নিয়েছেন। এনবিআরের এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তার ওই বক্তব্যের পর জানা যায়, ওই ব্যবসায়ী হলেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান। 4 বছর আগে তিনি চীন থেকে প্রবাসী আয় হিসেবে 721 কোটি টাকা দেশে আনেন। এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার কর নথিতে দেখিয়েছেন। তবে এনবিআর মনে করছে, মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছেন। দেশ থেকে পাচার করা অর্থ এভাবে আনা হতে পারে বলে সন্দেহ তাদের। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। দেখতে হবে যে বৈধ উপায়ে তিনি বিভিন্ন ধরনের যে পেশা যেগুলো তিনি দাবি করছেন, তো সেটার মধ্যে নিয়োজিত রয়েছেন কিনা বা ছিলেন কিনা, তো সেটার জন্য তার বৈধ কাগজপত্র আছে কিনা, নিয়োগকারী আছে কিনা। এনবিআর এর যেহেতু সন্দেহ হয়েছে যে এটা হয়তো অবৈধভাবে এই অর্থটা আনা হয়েছে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি, তো সুতরাং এই জায়গাতে আসলে এনবিআর এর দ্বিতীয়বার তৃতীয়বার এটাকে আবার যাচাই বাছাই করা, তো সেটা সম্পূর্ণ অধিকার আছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 3 চীনা প্রতিষ্ঠান থেকে অর্থ আনা হয়েছে। কর অঞ্চল 5 এর তথ্য অনুসারে 2021-22 অর্থ বছরেই 269 কোটি টাকা দেশে আসে। তার আগের 2 বছরে যথাক্রমে 77 কোটি ও 81 কোটি টাকা এসেছে। এছাড়া অতীতের আরও 4 বছরে প্রায় 300 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, গোটা প্রক্রিয়ার সাথে কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে সেটিও চিহ্নিত করা জরুরি। যিনি অর্থটা আনলেন তার মতের সঙ্গে এটা যদি সম্পূর্ণ বিপরীত হয় এনবিআর এর বক্তব্য, তাহলে সেক্ষেত্রে আরো বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হতে পারে। এনবিআর এর মধ্যে হয়তো কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন যারা হয়তো এই এই বিষয়গুলোকে মানে যদি কাগজপত্র নাও থাকে ঠিক মতো, তাহলে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু ওভারলুক করেন। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। ফারুকী হাসান কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও উদ্যোক্তা পরিচালক। ইতিমধ্যে ফারুকী হাসান ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। টি স্পোর্টস সহ বিভিন্ন টিভি অনলাইনে অবৈধ ক্রীড়া সম্প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ টি স্পোর্টস, নাগরিক টিভি এবং বাংলা লিঙ্কের টপ 8 চ্যানেল অবৈধভাবে ক্রিকেটের প্রচার সত্ত্ব ক্রয় ও সম্প্রচারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দুবাই ভিত্তিক কোম্পানি টোটাল স্পোর্টস মার্কেটিং এবং পলাতক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকির অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ডকে বিষয়টি অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত। 2014 সালে বিশিষ্ট পরিবেশ কর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বাকের সিদ্দিকের অপহরণের ঘটনায় ডিআইজি নুরুলের জড়িত থাকার বিষয়টিও প্রকাশ করা হয়েছে। ডিআইজি নুরুলের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক অনিক একটি ন্যায় বিচার দাবির নোটিশ দাখিল করার পর আদালত এই নির্দেশনা দেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের 7 মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। এদিকে বিয়ের আশ্বাসের ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে এই বিধান রেখে পাশ হয়েছে খসড়া। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট।
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইনের সংশোধনী নীতিগত অনুমোদন হয় গত 17 মার্চ। এরপরও নারী অধিকারের সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সাথে মতবিনিময় করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেসব আলোচনার পর পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংশোধিত আইনে বলাৎকারের সংজ্ঞাসহ বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণকে সম্মতি ব্যতি রেখে ধর্ষণ থেকে পৃথক করা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এইরকমভাবে আলাদাভাবে হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে দেশটির সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ANI-কে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য এরই মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে 28 মার্চ বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংকে বাধ্য করা অভিযোগে পুতুল ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টার। আবারও দুদকের করা নতুন মামলায় যুক্ত হলো সাইমা ওয়াজেদ পুতুল ও তার সূচনা ফাউন্ডেশনের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংকের সিআর ফান্ড থেকে 33 কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। 14 দলের সমন্বয়ক আওয়ামী লীগের মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 26 কোটি 27 লাখ টাকার সম্পদ অর্জন ও 14টি ব্যাংক হিসেবে 31 কোটি 47 লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আমর পালিত মেয়ে সুমাইয়া হোসেনের 4 কোটি 43 লাখ টাকার সম্পদ অর্জন ও 18টি ব্যাংক হিসেবে 48 কোটি 49 লাখ টাকার অস্বাভাবিক লেনদেন ছাড়াও শালিকা সৈয়দা হক মেরির 7 কোটি 66 লাখ টাকার সম্পদ অর্জন সহ 13টি ব্যাংক হিসেবে 62 কোটি 68 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। সৈয়দা হক মেরি, সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, অপরাধীদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। রাজধানী গুলশানে একজনকে গুলি করে হত্যা, জড়িতদের সন্ধানে মাঠে পুলিশ।
স্পোর্টস সহ বিভিন্ন টিভি ও অনলাইনে অবৈধ প্লেয়ার সম্প্রচার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 20.করে আর ভিজিট করুন 21-tv.com সাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21